হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি ডেরিভেশন অফ রিটবার্গ ইকুয়েশন, অর্থাৎ রিটবার্গের সমীকরণ আমরা আজকে তৈরি করব। তো এই সমীকরণটা কিভাবে তৈরি করা হয় সেটা শিখব, এবং এই সমীকরণটা কোথায় কাজে লাগানো হয় এবং সেই সম্পর্কিত কিছু প্রবলেম আলোচনা করব। চলো আজ শুরু করা যাক ডেরিভেশন অফ রিটবার্গ ইকুয়েশন। ধরে নিচ্ছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন এনার্জি লেভেল রয়েছে। ধরো এই যে এনার্জি লেভেলটা রয়েছে, অর্থাৎ প্রথম কক্ষপথ n=1 কক্ষপথ, তারপরে এনার্জি লেভেল রয়েছে n= দ্বিতীয় কক্ষপথ, তারপরে এনার্জি লেভেল রয়েছে n= তৃতীয় কক্ষপথ, তারপরে এনার্জি লেভেল রয়েছে n=4 অর্থাৎ চতুর্থ কক্ষপথ, তারপরে এনার্জি লেভেল রয়েছে n=5 কক্ষপথ। তো এইরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে অসংখ্য কক্ষপথ রয়েছে। এবার ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে থাকে, বাইরে থেকে শক্তি গ্রহণ করে বা শোষণ করে ইলেকট্রনগুলি এক্সাইটেড স্টেটে চলে যায়। আমি ধরলাম যে ইলেকট্রন শক্তি শোষণ করে এক্সাইটেড স্টেটে চলে গেছে। ধরলাম ইলেকট্রনটা ধরো এক্সাইটেড স্টেট হচ্ছে ধরো এখানটায়, ধরো এখানে চলে গেছে। তো এই যে ইলেকট্রনটা রয়েছে n=5 এনার্জি লেভেলে, তো এখানটা আমরা এক্সাইটেড স্টেট বলবো, এক্সাইটেড স্টেট। ইলেকট্রন এখন এক্সাইটেড স্টেটে রয়েছে। এবার এই এক্সাইটেড স্টেটে থাকা অবস্থায় ইলেকট্রনটি যখন গ্রাউন্ড স্টেটে ফিরবে তখন কী হয়, শক্তি বর্জন করবে। এবার এই শক্তিটা বর্জন করবে তরঙ্গের আকারে। আমি ধরলাম এক্স স্টেট থেকে ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে অর্থাৎ n=1 এনার্জি লেভেলে ফিরবে, এখানে ফিরবে। যখন ইলেকট্রনটা এক্স স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরবে তখন এই ইলেকট্রনটি শক্তি বর্জন করবে তরঙ্গের আকারে। তাহলে এখন প্রশ্ন যে কতটা পরিমাণ শক্তি বর্জন করলে ওই ইলেকট্রনটা এক্স স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরতে পারে। শুধু তাই নয়, এই এক্স স্টেট থেকে ধরো n5 থেকে n2 ফিরলে কতটা এনার্জি বর্জন করছে, বা ওই যে এনার্জি বর্জন করছে তরঙ্গের আকারে, সেই তরঙ্গের কম্পাঙ্ক কত বা ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব যে যখন ইলেকট্রনগুলো একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে ফিরে আসে তখন তার যে তরঙ্গের আকারের শক্তি বর্জন করছে সেই তরঙ্গের কম্পাঙ্ক কত, বা ওয়েভ নাম্বার কত, বা তরঙ্গ সংখ্যা কত, কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে ধরে নিচ্ছি যে এক্স স্টেটটা এনার্জি ধরো E2 এনার্জি ছিল, আর গ্রাউন্ড স্টেট যে ইলেকট্রন ফিরছে তার এনার্জি E1। তাহলে নিশ্চয়ই এই এনার্জি এখান থেকে এখানে ফিরছে, তাহলে কতটা এনার্জি বর্জন করছে না ডিফারেন্স করে দাও। তাহলে শক্তি বর্জন করছে আমরা লিখতে পারি যে E2 - E1। এই পরিমাণ শক্তি বর্জন করলে ইলেকট্রনটা এক্সাইটেড স্টেট থেকে বা উত্তেজিত অবস্থা থেকে গ্রাউন্ড স্টেট চলে আসে। তাহলে সেটাকে আমরা ডেল্টা E লিখছি, অর্থাৎ এনার্জি এই পরিমাণ। তো দেখো যখন ইলেকট্রনটা এক্সাইটেড স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে ফিরছে তখন ইলেকট্রনটা শক্তি বর্জন করছে তরঙ্গের আকারে। দেখো তরঙ্গের আকারে শক্তি বর্জন করছে, তাহলে যদি তরঙ্গের শক্তি বর্জন করে অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কের থিওরি অনুসারে তাহলে শক্তি কত হবে, h², যেখানে এই নিউটা বলা হয় কম্পাঙ্ক আর এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড এসআই পদ্ধতিতে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি। কীভাবে ক্যালকুলেশন করব, দেখো নিউ সমান আমরা এনার্জি বাই এইচ এটা লিখতে পারি, আবার নিউ সমান c/λ। তো c/λ, যেখানে c হচ্ছে আলোর বেগ আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ডেল্টা E/h 1/λ সমান লিখতে পারি ডেল্টা E/CH। এই 1/λকে বলা হয় ওয়েভ নাম্বার, যেটাকে আমরা নিউ বার দিয়ে ডিনোট করব। নিউ বার সমান লিখতে পারি ডেল্টা E/CH। এটাকে বলা হয় ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা বলা হয়। তাহলে দুটি লেভেলের মধ্যে যখন শক্তি বর্জন করে ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে ফিরে তার তরঙ্গ সংখ্যা আমরা ক্যালকুলেট করি ডেল্টা E/CH। সি হচ্ছে এখানে আলোর বেগ আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এবার আমরা এই ইকুয়েশনটাকে ডেরাইভ করব,
অর্থাৎ নিউ বার কত হবে। তো আমরা কি জানি, এখানে জানলাম যে ডেল্টা ই সমান E2 মাইনাস E1, এটা জানি। তো আমরা এনার্জি এক্সপ্রেশন পেয়েছি বোরের থিওরি অনুসারে -2.18 10⁻⁻18 জুল পার অ্যাটমে ইন্টু আমরা কি লিখছিলাম Z²/n²। ইলেকট্রনটা যখন নির্দিষ্ট কক্ষপথে থাকবে তার এনার্জি কত, তার এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম। এইটা আমরা জুল এককে, জুল পার অ্যাটম, মানে প্রতিটা অ্যাটমের ক্ষেত্রে এতটা জুল, যেখানে জেড হচ্ছে প্রোটন সংখ্যা আর এন হচ্ছে ইলেকট্রনটা কোন লেভেলে রয়েছে। যদি ফার্স্ট লেভেল বলা হয় অর্থাৎ প্রথম কক্ষপথ n1, দ্বিতীয় কক্ষপথ হলে n2। তাহলে আমরা ধরো E2 বসাচ্ছি, E2 মানে এখানে ধরো 2 বসিয়ে দিলাম, অর্থাৎ হায়ার এনার্জি লেভেল। তাহলে -2.18 10⁻⁻18 Z²/n²। এখানে n2 বলতে 2 নয়, এখানে n2 বলতে বোঝাচ্ছে হায়ার এনার্জি লেভেল। মাইনাস, এই মাইনাস রয়েছে, এবার -2.18 10⁻⁻18 Z²/1/n1²। এখানে n1² বলতে বোঝায় প্রথম এনার্জি লেভেল নয়, n1 বলতে বোঝায় লোয়ার এনার্জি লেভেল। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাই দেখো কীভাবে ক্যালকুলেশন করতে পারি। -2.18 10⁻⁻18 Z² আর n2², এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 2.18 10⁻⁻18 Z² আর n1²। পজিটিভ মানটাকে আমরা প্রথমে লিখছি, অর্থাৎ 2.18 10⁻⁻18 Z² n1² মাইনাস 2.18 10⁻⁻18 Z² n2²। এবার এখান থেকে কমন নিতে পারি, অর্থাৎ 2.18 10⁻⁻18 Z² 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এই পাশে আমাদের এনার্জি ডিফারেন্স ছিল ডেল্টা ই সমান আমরা এইচ নিউ জানি। তাহলে আবার নিউ সমান C/λ, নিউ জায়গায় C/λ লিখতে পারি। তাহলে লিখতে পারি 2.18 10⁻⁻18 Z² আর এ পাশে থাকলো 1/n1² মাইনাস 1/n2²। তাহলে 1/λ কত হবে? 1/λ কি বলবো আমরা? তরঙ্গ সংখ্যা, মানে একক দৈর্ঘ্যের মধ্যে কতগুলো ওয়েভ নাম্বার রয়েছে। তাহলে দেখো 2.18 10⁻⁻18 এখানে Z² আছে আর নিচে CH, যেখানে C হচ্ছে আলোর বেগ আর H হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। 1/n1² মাইনাস 1/n2²। এবার এই মানটাকে ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এই মানটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো 1/λ রয়েছে, তো 1/λ ইজ ইকুয়াল টু, আমরা মানটা বসিয়ে দিই 2.18 10⁻⁻18, এটা জুল ছিল। আচ্ছা, এইচ এর মান হচ্ছে 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড, তাহলে এই জুল কাটবে। এবার সি এর মানটা আমি মিটার বসালে মিটার এককে থাকবে, আর সেমি বসালে সেমি এককে থাকবে। আমি সেমিতেই করছি, 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড, এই সেকেন্ড কাটলো। আচ্ছা, তারপরে Z² রয়েছে আর 1/n1² মাইনাস 1/n2²। তো এখানে দেখো আমি শুধুমাত্র সি আর এই যে মানটা বসিয়েছি। এবার এই গোটা মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 109668। নিচে সেমি আছে, তাহলে আসবে সেমি ইনভার্স। Z²
1/n1² মাইনাস 1/n2²। তাহলে দেখো এটা কনস্ট্যান্ট মান চলে এলো, রাইট? কনস্ট্যান্ট মানটা চলে এলো। ফর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে Z = 1। কেন Z = 1? Z বোঝাচ্ছে এখানে প্রোটন সংখ্যা। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা একটি থাকে। তাহলে আমরা 1/λ সমান কি লিখতে পারি? 109668, 1² মানে 1ই থাকবে, 1/n1² মাইনাস 1/n2²। তাহলে 109668 1/n1² মাইনাস 1/n2²। তো এই কনস্ট্যান্টকে বলা হয় রিড-বার কনস্ট্যান্ট, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। এখানে হাইড্রোজেন লিখছি কেন না, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বের করছি। তাহলে এই কনস্ট্যান্টকে বলা হয় রিড-বার কনস্ট্যান্ট। তাহলে একটা কনস্ট্যান্ট রাশি পেয়ে গেলাম, যে কনস্ট্যান্টকে বলা হচ্ছে রিড-বার কনস্ট্যান্ট। তাহলে 1/λকে আমরা নিউ বার দিয়ে প্রকাশ করব। নিউ বার সমান RH 1/n1² মাইনাস 1/n2²। এখানে n1 বলতে বোঝায় লোয়েস্ট এনার্জি লেভেলকে বোঝাচ্ছে, অর্থাৎ লোয়েস্ট এনার্জি লেভেল। দুটি এনার্জি লেভেলের মধ্যে যেটা লো সেটাকে বোঝাচ্ছে। আর n2 বোঝাচ্ছে হায়েস্ট এনার্জি লেভেল, হায়েস্ট এনার্জি লেভেল। তাহলে এনি অ্যাটমের ক্ষেত্রে, যে কোনো অ্যাটমের ক্ষেত্রে আমরা লিখতে পারি নিউ বার = রিড-বার কনস্ট্যান্ট। হাইড্রোজেনের ক্ষেত্রে Z² 1/n1² মাইনাস n2²। যে কোনো অ্যাটমের ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা। যখন হাইড্রোজেন আমরা বলবো তখন Z এর মানটা 1 হবে। এছাড়া যে কোনো আয়নের ক্ষেত্রে তার Z এর মানটা কিন্তু পরিবর্তনশীল। হিলিয়ামের ক্ষেত্রে Z = 2 হবে, এই মানটা বসাবো। এবং এইগুলো কিন্তু পরিবর্তনশীল, কারণ ইলেকট্রনটা কোন এনার্জি লেভেল থেকে কোন এনার্জি লেভেলে পৌঁছাবে তার উপর ডিপেন্ডস করছে নিউ বার, অর্থাৎ n1 এবং n2 কিন্তু পরিবর্তনশীল। এই সমীকরণকে বলা হয় রিড-বার সমীকরণ বলা হয়। অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা বলবো যে রিড-বার্কের সমীকরণ। তো এই সমীকরণের সাহায্যে যখন ইলেকট্রন একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে পৌঁছাবে তখন তার ওয়েভ নাম্বার আমরা ক্যালকুলেট করতে পারবো, বা যে শক্তি তরঙ্গ আকারে বিকিরণ করছে তার নিউ কত, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত বা ওয়েভ লেন্থ কত, আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। এরপর আমাদের জানতে হবে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, অর্থাৎ আমাদের হাইড্রোজেন স্পেকট্রামটা জানতে হবে। তো আমরা কি জানি যে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে। যদি আমরা হাইড্রোজেন গ্যাস মলিকুল অর্থাৎ কিছু সংখ্যক হাইড্রোজেন গ্যাস মলিকুল নিই, তাহলে ওই কিছু সংখ্যক হাইড্রোজেন গ্যাস মলিকুলের মধ্যে অজস্র হাইড্রোজেন অ্যাটম রয়েছে এবং ওই সমস্ত হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে। এবার এই সমস্ত ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে বিভিন্ন এনার্জি লেভেলে এক্সাইটেড অবস্থায় থাকতে পারে। মানে ধরো যে পরমাণুর গঠন হিসাবে কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে এবং বিভিন্ন এনার্জি লেভেল রয়েছে, বিভিন্ন এনার্জি লেভেল n=1, 2, 3, 4 এইরকম এনার্জি লেভেল, বিভিন্ন এনার্জি লেভেল রয়েছে। ধরো এইটা n=1 এনার্জি লেভেল, n=2 এনার্জি লেভেল, n=3 এনার্জি লেভেল, n=4 এনার্জি লেভেল, এটা 5, এটা 6, এটা 7 এইরকম এনার্জি লেভেল রয়েছে। এবার একটা হাইড্রোজেন পরমাণুতে 1 ইলেকট্রন থাকে, তাহলে একটা ইলেকট্রন এক্সাইটেড হবে যে কোনো লেভেলে, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে 1 লেভেলটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, 2 হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, 3 হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট, 3rd, 4th এইভাবে। তো কিছু সংখ্যক হাইড্রোজেন গ্যাস মলিকুলের মধ্যে অজস্র হাইড্রোজেন অ্যাটম থাকতে পারে। এবার ওই সমস্ত হাইড্রোজেন অ্যাটমগুলো বিভিন্ন এনার্জি গ্রহণ করে বা শোষণ করে বিভিন্ন এনার্জি লেভেলে এক্সাইটেড অবস্থা থাকে। এবার যখন ওই ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে ফেরে তখন কি হয়, তখন শক্তি বিকিরণ করে। এই যে শক্তি বিকিরণ করছে তার যদি আমরা
স্পেকট্রাম তৈরি করি তাহলে বিভিন্ন সারি পাওয়া যায়। সেই সারিগুলো হচ্ছে লেভেন সিরিজ, বাবার সিরিজ, পার্সেন্ট, ফোন্ড, হামফ্রিস, এইরকম সিরিজ পাওয়া যায়। তাহলে যখন ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেট ওয়ানে ফিরবে তখন যে সিরিজটা পাওয়া যায় সেই সিরিজটা বলা হয় লেভেন সিরিজ। তাহলে যখন ইলেকট্রনগুলি গ্রাউন্ড স্টেট অর্থাৎ n=1 এনার্জি লেভেলে ফিরবে তখন সেই সিরিজটা বলা হয় লেভেন সিরিজ। মানে 2 থেকে যখন ইলেকট্রন 2-তে যাবে 2 থেকে 1-এ ফিরতে পারে, আবার কেউ 3 থাকলে 3 থেকে 1-এ ফিরতে পারে, 4 থেকে 1-এ ফিরতে পারে, 5 থেকে 1-এ ফিরতে পারে, 6 থেকে 1-এ ফিরতে পারে, 7 থেকে 1-এ ফিরতে পারে। এই যে একটা সিরিজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ যেখানে লোয়েস্ট এনার্জি লেভেল n1 = 1 আর n2-র মানটা হচ্ছে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5, 6 এইভাবে হতে পারে। এই সিরিজটাকে বলা হয় লিম্যান সিরিজ বলা হয় লিম্যান সিরিজ। অর্থাৎ লিম্যান সিরিজের ক্ষেত্রে আমরা ইকুয়েশন তৈরি করতে পারবো যে নিউবার সমান রিডব্যাক কনস্ট্যান্ট z² 1/1² মানে লোয়েস্ট এনার্জি লেভেল, আর n2-র মানটা ডিফার করছে, অর্থাৎ n2-র মানটা হতে পারে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। যখন 2 থেকে ফিরবে তখন বলা হয় ফার্স্ট লাইন। দেখো 2 থেকে 1-এ ফিরলে ফার্স্ট লাইন, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট রেখা বর্ণালী। 3 থেকে ফিরলে তাহলে সেকেন্ড হয়ে যাচ্ছে, 4 থেকে ফিরলে থার্ড হয়ে যাচ্ছে, এবং 5 থেকে ফিরলে ফোর্থ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম রেখা বর্ণালী পাওয়া যাবে সেটা 2 থেকে 1 লিম্যান সিরিজে। এটা লিম্যান সিরিজের প্রথম যে রেখা বর্ণালী পাওয়া যাবে সেটা 2 থেকে 1, আর 3 থেকে যখন 1 ফিরবে তখন হচ্ছে সেকেন্ড রেখা বর্ণালী। তাহলে এই সিরিজটা হচ্ছে লিম্যান সিরিজ। এবার যখন ইলেকট্রনগুলো এনার্জি লেভেল 2-তে ফিরছে, মানে 3 থেকে 2-তে ফিরছে, 4 থেকে 2-তে ফিরছে, 5 থেকে 2-তে ফিরে, 6 থেকে 2-তে ফিরছে, 7 থেকে 2-তে ফিরছে, অর্থাৎ এনার্জি লেভেল 2-তে ফিরছে, তখন এই যে সিরিজটা বলা হয় বামার সিরিজ। মানে নিউবার সমান রিডব্যাক কনস্ট্যান্ট z², যখন লোয়েস্ট এনার্জি লেভেলটা 2 অর্থাৎ 2² বসিয়ে দিলাম, মাইনাস n2টা ডিফারেন্ট, যেখানে n2 = 3 হতে পারে, 4 হতে পারে, 5, 6 এভাবে হতে পারে। তো এই সিরিজটাকে বলা হয় বামার সিরিজ। তো এই বামার সিরিজে আমরা দেখব ভিজিবল অর্থাৎ দৃষ্টিগোচর হবে। এই সিরিজটা হচ্ছে ভিজিবল সিরিজ। এই 4টি রেখা বর্ণালী অর্থাৎ 3 থেকে যখন ফিরছে তখন হচ্ছে ফার্স্ট বামার সিরিজ, 4 থেকে হচ্ছে সেকেন্ড বামার রেখা বর্ণালী, 5 থেকে থার্ড এবং 6 থেকে হচ্ছে ফোর্থ। এই 4টি রেখা বর্ণালী কিন্তু আমাদের ভিজিবল আসবে। আমরা একটু পরে ক্যালকুলেশন করে দেখব যে ভিজুয়াল রেঞ্জের মধ্যে এই 4টি থাকে, অর্থাৎ ওয়েভ লেন্থটা ভিজুয়াল রেঞ্জের মধ্যে থাকে, অর্থাৎ এটা দৃষ্টিগোচর হয়। নেক্সট যখন হায়ার এনার্জি লেভেল থেকে যখন 3-তে ফিরছে, মানে 4 থেকে 3-তে ফিরতে পারে, 5 থেকে 3-তে ফিরতে পারে ইলেকট্রনগুলি, 6 রয়েছে তাকে সেখানে 3-তে ফিরতে পারে, 7 থেকে 3-তে ফিরতে পারে। তাহলে নিউবার = রিডব্যাক কনস্ট্যান্ট z² 3² মাইনাস n2 যেখানে n2-র মানটা হবে এখানে 4, 5, 6 এইভাবে। এই সিরিজটা বলা হয় প্যাসেন্ট সিরিজ বলা হয়। প্যাসেন্ট সিরিজ মানে লোয়েস্ট এনার্জি লেভেলটা হবে 3 এবং হাইয়েস্ট এনার্জি লেভেল 4, 5, 6, 7, 8 এইভাবে থাকবে। নেক্সট আর কি হতে পারে, নিউবার r = z² 4, অর্থাৎ এনার্জি লেভেলে 4-এ ফিরছে, কোথা থেকে 5 থেকে ফিরতে পারে, অর্থাৎ n2 = 5, 6, 7 এরকম হতে পারে। তাহলে এই যে সিরিজটা পাওয়া যাবে সেই সিরিজটা হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ এই সিরিজটা বলা হয় ব্র্যাকেট সিরিজ। অর্থাৎ এখানে দেখবো আমরা ব্র্যাকেট সিরিজে আমরা 4-এ ফিরবে, মানে এই 5 থেকে 4-এ ফিরলো, 6 থেকে 4-এ ফিরলো, 5 থেকে 4-এ, 6 থেকে 4-এ ফিরলো, 7 থেকে 4-এ ফিরলো। এই যে সিরিজটা পাওয়া যাবে সেই সিরিজটাকে বলবো আমরা ব্র্যাকেট সিরিজ। দেন হচ্ছে ফোন্ড, তারপরে সিরিজটা আসবে ফোন্ড, অর্থাৎ লোয়েস্ট এনার্জি লেভেল এখানে 5, কোথা থেকে ফিরবে, 6 থেকে হতে পারে, 7 থেকে হতে পারে,
এন টু এস ইকাল টু 6, এন টু এস 7 হতে পারে। এটা বলা হয় ফুন্ড, এটা বলা হয় ফুন্ড, ফুন্ড সিরিজ বলা হয়। নেক্সট আরেকটা সিরিজ দেখবো আমরা হামফ্রিস, যেখানে লোয়েস্ট এনার্জি লেভেল হচ্ছে 6। তাহলে 6 থেকে 6, তাহলে এন টুর মান হচ্ছে 7 হতে পারে, 8 হতে পারে, এই সমস্ত। অর্থাৎ হাইয়েস্ট এনার্জি লেভেল 7, 8, 9, কিন্তু লোয়েস্ট এনার্জি লেভেলটা এখানে 6। তো এই সিরিজটাকে বলা হয় হামফ্রিস, হামফ্রিস সিরিজ বলা হয় হামফ্রিস, হামফ্রিস সিরিজ। তাহলে এইরকম আমরা কতগুলো সিরিজ পাবো, অর্থাৎ আমরা রেখা বর্ণালী পাবো। তাহলে দেখো রেখা বর্ণালীগুলো কীভাবে উৎপন্ন হচ্ছে। যে কোনো ইলেকট্রনের ক্ষেত্রে যখন বিভিন্ন এনার্জি লেভেলে এক্সাইটেড হতে পারে, যখন ইলেকট্রনটা কাম ব্যাক করছে গ্রাউন্ড স্টেটে, তখন সেই লোয়েস্ট এনার্জি লেভেলে কোথায় ফিরছে? প্রথমত 1 নম্বর এনার্জি লেভেলে ফিরতে পারে, তার জন্য আমরা সিরিজ পাচ্ছি লিম্যান সিরিজ। 2-এ ফিরলে পামার, 3-এ ফিরলে আমরা বলছি প্যাসেন সিরিজ, 4-এ ফিরলে ব্র্যাকেট, 5-এ ফিরলে ফুন্ড, আর 6-এ ফিরলে হামফ্রিস। এই রকম আমরা সিরিজ পাবো। তো এর মধ্যে বামার সিরিজটা হচ্ছে ভিজুয়াল। কেন ভিজুয়াল? আমরা দেখব বামার সিরিজে ফার্স্ট যে লাইনটা আসবে, অর্থাৎ 3 থেকে 2-এ ফিরলে যে লাইনটা আসবে সেটা ভিজিবল, 4 থেকে 2-এ ফিরলে সেকেন্ড বামার লাইন সেটা ভিজিবল, 5 থেকে 2-এ ফিরলে সেটা থার্ড ভিজিবল বামার লাইন, এবং 6 থেকে যখন 2-এ ফিরছে তখন হবে ফোর্থ ভিজিবল বামার লাইন। আমরা এটা ক্যালকুলেশন করে দেখাবো যে কেন এগুলো ভিজিবল হচ্ছে। আমরা তাহলে বামার যে সিরিজটা পাওয়া যাচ্ছে, বামার সিরিজটির লোয়েস্ট যে এনার্জি লেভেলটা সেটা 2 এবং হাইয়েস্ট এনার্জি লেভেল 3, 4, 5, 6 এরকম হতে পারে। অর্থাৎ বামার সিরিজে আমরা দেখব যে ইলেকট্রনগুলি কামব্যাক করবে 2-তে ফিরবে, সেই সিরিজটা বলা হচ্ছে বামার সিরিজ। তো এই বামার সিরিজে আমরা ক্যালকুলেশন করব ফার্স্ট লাইন, মানে ধরো এই নিউক্লিয়াস রয়েছে ফার্স্ট, সেকেন্ড, এইটা হচ্ছে n সমান 2, 3, 4, 5, 6, 7। যখন n সমান 3 থেকে যখন 2-এ ফিরছে, এটা হচ্ছে ফার্স্ট বামার লাইন, এবং n সমান যখন 4 থেকে 2-এ ফিরছে এটা সেকেন্ড বামার লাইন, n সমান 5 থেকে যখন 2-তে ফিরে তখন হচ্ছে থার্ড বামার লাইন, n সমান 6 থেকে যখন 2-তে ফিরে তখন হচ্ছে ফোর্থ বামার লাইন। তো এই যে 4টে বামার লাইন দেখবো, অর্থাৎ রেখা বনে লিখবো, এই 4টে বামার লাইন কিন্তু ভিজুয়াল রেঞ্জের মধ্যে থাকে, মানে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে থাকবে, সেজন্য এটা দৃষ্টিগোচর হয়। তো প্রথম যে লাইনটা ফিরবে সেটা হলো আমরা এইচ আলফা দিয়ে নোট করবো, তারপরে এটাকে এইচ বিটা, তারপরে থার্ডটাকে এইচ গামা, আর ফোর্থ যেটা রয়েছে এইচ ডেল্টা। অর্থাৎ এইচ আলফা, বিটা, গামা, ডেল্টা এই সমস্ত রেখাগুলিকে চিহ্নিত করা হয়। তাহলে প্রথমে দেখা যাক যে তার ওয়েভ লেন্থগুলো কী হবে। ফার্স্ট লাইন, প্রথম লাইনটা দেখি, ফার্স্ট লাইন প্রথম বামার সারি প্রথম লাইনটা দেখি। 1/λ ইজ ইকাল টু, নিউ বার মানে কি 1/λ, রেড ব্যাক কনস্ট্যান্ট, হাইড্রোজেন অ্যাটম পড়ছি, তাহলে জেড স্কোয়ার 1/, যেহেতু বামার সিরিজ তাহলে এন এর মানটা সবসময় 2 হবে, 2a স্কোয়ার, তাহলে ফার্স্ট লাইন হলে 3a স্কোয়ার, কারণ ইকুয়েশান ছিল 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n হচ্ছে লোয়েস্ট এনার্জি লেভেল, তাহলে এখানে n সমান 2 আসবে, আর এখানে যেহেতু ফার্স্ট লাইন বসাচ্ছি তাহলে 3 দিকে 2, তাহলে n2 সমান 3 আসবে। তাহলে আর এর মানটা জানি 109668, জেড এর মানটা 1, তাহলে এটা আসবে 1/4, 9, তাহলে 109668 ক্যালকুলেশন করলে আসবে 36, 9 মাইনাস 4, তাহলে 109668 এটা 5/36, তো এটা 1/λ, তাহলে ল্যামডা আসবে 36/109668 ইন্টু 5, এটা সেমি এককে আসবে। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 65 10 টু দি পাওয়ার মাইনাস
8 -8 সেমি। তো -8 সেমি মানে অ্যাংস্ট্রম। তাহলে লিখতে পারি 656, লিখতে পারি 6565 অ্যাংস্ট্রম। দেখো এই যে অ্যাংস্ট্রমের মানটা দেখো 6565, 6565 অ্যাংস্ট্রম। দেখো এই রেঞ্জের মধ্যে থাকে, 4000 থেকে 8000 মধ্যে। তাহলে এটা ভিজিবল রেঞ্জ। তাহলে এটাকে বলা হয় এইচ আলফা দিয়ে রেট করা হয়। যে লাইনটা পাওয়া যাবে অর্থাৎ 3 থেকে 2 যখন আসে, যে লাইনটা পাওয়া যায় তার ওয়েভ লেন্থ অর্থাৎ তরঙ্গের যে ওয়েভ লেন্থ রয়েছে সেটা 6565 অ্যাংস্ট্রম অর্থাৎ ভিজিবল রেঞ্জে থাকে। সেটাকে আমরা এইচ আলফা দিয়ে ডিনোট করছি। এবার দেখা যাক সেকেন্ড লাইনটা ভিজিবল হয় কিনা। সেকেন্ড লাইন মানে n1 সমান 2 আসবে আর n2 সমান আসবে 4। তাহলে আমরা ক্যালকুলেট করতে পারি 1/λ সমান রিড ব্যাক কনস্ট্যান্ট বসাতে 109668, জের এর মানটা তো 1, তাহলে 1 4 আর 4 × 4 16। তো 109668 এটা 4 × 16, 16 - 4। তাহলে দেখো ক্যালকুলেশন করলে 109668 12 4 × 16। তো ল্যামডা মান কত আসবে? ল্যামডা ইজ ইকাল টু 4 × 16 আপন 109668 × 12। এইটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে 4863 অ্যাংস্ট্রম। তাহলে এটাও দেখো ভিজিবল রেঞ্জের মধ্যে রয়েছে। তাহলে এটাকে ডিনোট করা হয় এইচ বিটা, অর্থাৎ এইচ বিটার ক্ষেত্রে দেখো ভিজুয়াল রেঞ্জে রয়েছে। এরপরে আমরা ক্যালকুলেশন করব থার্ড লাইনটা, তৃতীয় লাইনটা আমরা আগে ক্যালকুলেশন করব। তো তৃতীয় লাইনটা ক্যালকুলেশন এখানে করতে হবে থার্ড লাইন। তো থার্ড লাইনের ক্ষেত্রে কি, থার্ড বামার লাইন, থার্ড লাইনে ওয়েভ লেন্থ কত হবে? যেখানে যেহেতু বামা লাইন বলছি তাহলে n2 সমান 2 আসবে আর n3 সমান আসবে, n3 সমান কত আসবে? 5 আসবে, কারণ 3 4 5। তাহলে 1/λ ইজ ইকুয়াল টু 109668 1 4 আর এখানে 5 স্কোয়ার মানে 25, তাই তো? এটা ছিল 1/n1 স্কোয়ার, এটা n2 করে দাও। 1/n1 স্কোয়ার মানে 1 4 আর 1/n2 স্কোয়ার মানে কি 1 25। তো এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে 109668 ইন্টু এটা ক্যালকুলেশন করলে কত হবে? 25 - 4, 4 × 25। তাহলে দেখো 109668 21 4 × 25। তো ল্যামডা ইজ ইকুয়াল টু 4 × 25 আপন 109668 × 21। তো এইটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে মানটা আসবে 4342 অ্যাংস্ট্রম। তাহলে দেখো এইটা হচ্ছে 4000 থেকে 8000 মধ্যে থাকে। তাহলে ডিনোট করব এইচ গামা, আলফা বিটা গামা। নেক্সট 4 নম্বর, ফোর্থ লাইন, 4 নম্বর লাইনটা বামা সিরিজে, যেখানে n1 সমান 2 আর n2 আসবে কত 6। তাহলে 1/λ ইজ ইকুয়াল টু রেড বা কনস্ট্যান্ট 109668 1 4 আর 6 স্কোয়ার করলে 36। তো এটা ক্যালকুলেশন করো 109668, তাহলে 36 - 4 4 × 36 এটা আসবে। তো এবার এটাকে ক্যালকুলেশন করো 109668, তাহলে কত আসবে 32 আপন 4 × 36। তাহলে এখান থেকে পেতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু 4 × 36 আপন 109668 32। তো এখানটায় ক্যালকুলেশন করলে আসবে 4103 এই অ্যাংস্ট্রম। তাহলে দেখো এটা 4000 থেকে 8000 মধ্যে রয়েছে, তাহলে এটা ভিজিবল রেঞ্জে থাকবে। তো এটাকে ডিনোট করা হয় এইচ ডেল্টা। তাহলে বামার সারিজটায় ভিজুয়াল রেঞ্জে থাকে এবং তার মধ্যে আলফা বিটা গামা ডেল্টা এই 4টে লাইনই ভিজুয়াল রেঞ্জের মধ্যে আসছে। সেটাকে আলফা, এইচ বিটা, এইচ গামা এবং এইচ ডেল্টা। আর এখানে এইচ বোঝাচ্ছে হাইড্রোজেন অ্যাটম,
অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বামার সিরিজে 4টে লাইন কিন্তু ভিজিবল রেঞ্জে। এবার দেখো আমরা রেডবার্গ যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণ থেকে আমরা কিছু প্রবলেম সলিউশন করব। প্রথম যে প্রবলেমটি রয়েছে, হাইড্রোজেন পরমাণুতে যখন একটি ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে লাফিয়ে নামে তখন যে শক্তির রশ্মিরূপে নির্গত হয় তার কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্নটা দেখো, বলেছে যে তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে লাফিয়ে নামবে, অর্থাৎ এটা n=1 আর এটা n=3। ইলেকট্রনটা এখানে ছিল, এখান থেকে যখন 1 কক্ষপথে লাফিয়ে নামে যে তরঙ্গের আকারের শক্তিটা বিকরণ করছে তার কম্পাঙ্ক কত আর বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা কত, এই দুটো রাশি এখানে বের করতে হবে। অর্থাৎ প্রবলেমটা বোঝার চেষ্টা করো যে ইলেকট্রনটা তৃতীয় কক্ষ ছিল, সেখান থেকে লাফিয়ে n=1 অর্থাৎ ফার্স্ট কক্ষপথে ফিরছে, তাহলে তরঙ্গ আকারে যে শক্তি নির্গত করছে তার নিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত, ল্যামডা কত। তাহলে আমরা রিডবার্গ সমীকরণ ইউজ করি। রিডবার্গ সমীকরণ 1/λ ছিল রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু z² 1/n1² ছিল মাইনাস 1/n2²। এখানে n1 বোঝাচ্ছে লোয়েস্ট এনার্জি লেভেল আর n2 বোঝাচ্ছে হাইয়েস্ট এনার্জি লেভেল। তো n1 মানে কত, এখানে লোয়েস্ট কোথায় ফিরছে, 1-এ ফিরছে, আর এখানে n2 সমান কত, কোথা থেকে ফিরছে, 3, তাহলে 3 হচ্ছে হাইয়েস্ট এনার্জি লেভেল। রিডবার্গ কনস্ট্যান্ট মান জানি 109668, এই মানটা জানি আমরা। আর জেড এখানে দেখো হাইড্রোজেন বলেছে, হাইড্রোজেন বলে z=1 প্রোটন, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো 109668, জেড এর মানটা 1, তাহলে 1² মাইনাস 3² 1/3²। এবার 109668, তাহলে এটা 1 মাইনাস 1-9, তাহলে কত আসবে 109668, তো ক্যালকুলেশন করলে এটা কত আসবে, দেখো এটা ক্যালকুলেশন করলে আসবে 8-9, 8-9 আসবে। তো এই পাশে 1/λ, তাহলে ল্যামডা আসবে উল্টে দাও 9/109668 ইন্টু 8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 1.025 ইন্টু 10⁻⁻5 সেমি, রাইট। এটাকে যদি আমরা লিখে 8 করে দিই 1025 10⁻⁸ সেমি লিখতে পারি, আর এই সেমিটাকে অ্যাংস্ট্রম লিখতে পারি 1025 অ্যাংস্ট্রম। তাহলে আমরা ল্যামডা ক্যালকুলেট করতে পারলাম। এবার আমরা ল্যামডা যদি ক্যালকুলেট করি তার ফ্রিকোয়েন্সি কত, তো আমরা ফ্রিকোয়েন্সি কত, নিউ = c/λ, এটা জানি নিউ = c/λ। তাহলে c হচ্ছে আলোর বেগ, তো আলোর বেগ আমরা সেমিতে বসাবো 3 × 10⁻10, ল্যামডা হচ্ছে 125, এই মানটা বসাও বা এই মানটা বসাও যে কোনো একটা 10⁻⁸। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এর মানটি আসবে 2.925 ইন্টু 10⁻15, এই ফ্রিকোয়েন্সি আসবে, অর্থাৎ 2.925 10⁻15 এই ফ্রিকোয়েন্সি আসবে। তাহলে দেখো বোঝা গেল যে ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথ থেকে যদি 1 কক্ষপথে ফিরে তাহলে যে পরিমাণ শক্তি বিকরণ করছে তার ওয়েভ আকারে যে শক্তি বিকরণ করছে তার ওয়েভ লেন্থ আমরা ক্যালকুলেট করতে পারলাম এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারলাম। এবার আসা যাক দ্বিতীয় প্রবলেম, হাইড্রোজেন পরমাণুর লিম্যান সিরিজে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণে তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করো। এখানে একটা রিডবার্গ কনস্ট্যান্ট দেওয়া আছে 109678 পার সেমি। তো এখানে হাইড্রোজেন পরমাণুর লিম্যান সিরিজ বলেছে। লিম্যান সিরিজ মানে কোথায়, প্রথম যে সিরিজটা অর্থাৎ লোয়েস্ট এনার্জি লেভেল 1, মানে n1 = 1, সেখানে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে এই যে নিউক্লিয়াস রয়েছে, বিভিন্ন কক্ষপথ রয়েছে, এখানে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য আমাদের ক্যালকুলেট করতে হবে, মানে ল্যামডা হাইয়েস্ট। তো আমরা কি জানি E = h নিউ জানি প্ল্যাঙ্কের থিওরি অনুসারে, তাহলে নিউ = c/λ।
তা ল্যামডা যখন হায়েস্ট হবে তখন এনার্জি কী হবে, স্মল হবে। তা ল্যামডা হায়েস্ট মানে হায়েস্ট কোথাও অর্থ হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এনার্জি স্মল, তার মানে এনার্জি গ্যাপটা অর্থাৎ ডেল্টা ই এনার্জি গ্যাপটা স্মল হবে। তো এনার্জি গ্যাপ স্মল কোথায় হবে, যখন আমরা প্রথম যে লাইনগুলো পাবো অর্থাৎ লিমেন সিরিজে প্রথম লাইনটা এনার্জি গ্যাপটা স্মল হবে। তাহলে এইটা n ইজিক্যাল টু 1, n ইজিক্যাল টু 2, তাহলে এই এনার্জি গ্যাপটা অর্থাৎ 2 থেকে 1 এলে এনার্জি গ্যাপটা লো। দেখো এখান থেকে এই 2টা এনার্জি গ্যাপ, তাহলে এনার্জি গ্যাপ স্মল মানে ল্যামডা হাইয়েস্ট। যদি বলতো যে ল্যামডা লোয়েস্ট, তাহলে ল্যামডা লো হলে দেখো এদের মধ্যে সম্পর্ক দেখো, ল্যামডা যদি লো হয় ইনভার্সলি সম্পর্ক রয়েছে, ল্যামডা লো মানে এনার্জি হাই, তার মানে ডেল্টা ই হাই হবে। তাহলে এই লিমেন সিরিজের ক্ষেত্রে আমরা দেখব ল্যামডা লো কখন হবে, যখন এনার্জি হাই। তার মানে এনার্জি হাই মানে কি, হাই এনার্জি, অর্থাৎ n2টা হবে ইনফিনিটি। তার মানে এখানে n1টা আসবে 1 আর n2 আসবে ইনফাইনাইট। ইনফিনিটি থেকে যখন 1-এ ফিরবে তখন কিন্তু ল্যামডা লো পাবো, আর হাইয়েস্ট কখন পাবো, যখন n1টা 1 লিমেন সিরিজের ক্ষেত্রে আর n2টা যখন 2 আসবে, অর্থাৎ দ্বিতীয় কক্ষ থেকে যখন 1-এ ফিরবে তখন কিন্তু আমরা হাইয়েস্ট ল্যামডা পাবো। তো এখানে প্রশ্ন ক্ষেত্রে আমরা হাইয়েস্ট অর্থাৎ দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলে আমাদের লোটা ক্যালকুলেট করতে হবে না। তাহলে সরাসরি আমরা রেড ব্যাক সমীকরণে চলে যাই। তো 1/λ ইজ ইকুয়াল টু রেড ব্যাক কনস্ট্যান্ট আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তা যেহেতু আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বের করব, তাহলে n2-র মানটা আমরা 2 বসাবো, আর লিমেন সিরিজ বলা হয়েছে তাহলে n1-এর মানটা 1ই বসাবো। এবার 1096 এখানে একটা মান দেওয়া আছে 1096780 দেওয়া আছে, এবং এইটা হাইড্রোজেন পরমাণু বলেছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড মানটা 1 বসিয়ে দিলাম, 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার এটা হচ্ছে 4 আসবে। তো ক্যালকুলেশন করলে কত আসবে, 109678, এইটা আসবে 3/4। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু, এটা 1/λ ছিল, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে, 4/109678, তাহলে 4/1096 আর 3 গুণ আছে 3 থাকবে, এইটা আসবে। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 1215.67 10⁻⁻87 সেমে আসবে। এবার 10⁻⁸ মানে কি, এটাকে রাখতে পারো অথবা এটাকে অ্যাংস্ট্রমে আনতে পারো, 1215.67 অ্যাংস্ট্রম। তাহলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য দেখো এটা পাওয়া গেল 1215.67 অ্যাংস্ট্রম। এবার তার কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক আমরা ক্যালকুলেট করতে পারবো, নিউ সমান c/λ। সি এর মান বসিয়ে দাও 10, আর এই মানটা বসাও 121567 10⁻⁻8। যদি এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2.467 10⁻15। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম c/λ, অর্থাৎ 2.6467 ইন্টু 10⁻15। প্রবলেম নাম্বার 3, দেখো বামার যে শ্রেণী রয়েছে বা বামার সিরিজ রয়েছে, বামার সিরিজের ক্ষেত্রে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো বামার যে শ্রেণী রয়েছে তাহলে আমরা লিখতে পারি রিডব্যাক সমীকরণ 1/λ রিডব্যাক কনস্ট্যান্ট জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। যেহেতু বামার শ্রেণী বলেছে তাহলে লিমেন বামার মানে দ্বিতীয় সারি কথা বলা হচ্ছে, তাহলে 2 আসবে। এবার n2 এর মান কত হবে, তাই একটু আগে আমরা বলছিলাম যে এটা নিউক্লিয়াস রয়েছে, বিভিন্ন এনার্জি লেভেল রয়েছে, এইভাবে ইনফিনিটি পর্যন্ত এনার্জি লেভেল রয়েছে। তোরা n সমান ইনফিনিটি, তাহলে n সমান 2। যখন n সমান 3 থেকে ফিরবে দেখো এনার্জি গ্যাপটা লো, তাই না? যখন এই 3 থেকে 2-এ ফিরবে তখন এনার্জি গ্যাপটা লো, আর যখন ইনফিনিটি থেকে 2-এ ফিরবে তখন এনার্জি গ্যাপ হাই। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা ই সমান এইচ নিউ, তাহলে এই c/λ।
তাহলে দেখো ডেল্টা এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল ল্যামডা। তো ল্যামডা লং লং কখন হবে? ল্যামডা বেশি হলে এনার্জি স্মল হবে, এনার্জি স্মল। আর ল্যামডা শর্ট তখন হবে, ছোট তরঙ্গ দৈর্ঘ্য, তখন হবে এনার্জি লার্জ। তাহলে একটু ভেবে দেখো যে স্মল এনার্জি মানে 3 থেকে 2, তাহলে স্মল এনার্জি মানে ল্যামডা লং। আর এনার্জি যখন লার্জ হবে তখন ল্যামডা হবে শর্ট। তাহলে এনার্জি লার্জ কোথায়? ইনফিনিটি থেকে 2। দেখো এনার্জি গ্যাপটা লার্জ, এখান থেকে এই পর্যন্ত এনার্জি গ্যাপ, আর N3 থেকে 2 ছোট্ট একটা এনার্জি গ্যাপ। তাহলে এই এনার্জি গ্যাপ স্মল মানে ল্যামডা লং হবে। তাহলে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে হবে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এইচের তো দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাই দীর্ঘ তরঙ্গ মানে কি? ল্যামডা লং, তার মানে এনার্জি স্মল। তাহলে ল্যামডা লং 1/λ আমরা ইকুয়েশন ফেলাই, রিড বাই কনস্ট্যান্ট হাইড্রোজেনের ক্ষেত্রে z² 1/n1² মাইনাস 1/n2²। যখন লং ব্যবহার করব স্মল এনার্জি, তাহলে এখানে n1 সমান তো 2 হবে, বামা সিরিজ বলে দিয়েছে, আর n2 সমান আসবে 3। তাহলে রিড বাই কনস্ট্যান্ট 109668 বসাই, z এর মানটা 1 আসবে, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 আর 3 এর স্কোয়ার করলে 9, তাহলে আসবে 10668 4 ইন্টু 9 আর 9 মাইনাস 4, তাহলে এটা 1/λ। তো ল্যামডা লং দীর্ঘতম আসবে ইজিক্যাল টু আসবে, উল্টে দাও, 4 ইন্টু 9 আপন 109668 ইন্টু 5। যদি এটা আমরা ক্যালকুলেট করি মানে ল্যামডা ম্যাক্সের মান আসবে 65 অ্যাংস্ট্রমের মতো, এইটা আসবে। অর্থাৎ ল্যামডা ম্যাক্সিমাম এলো লং, এখানে ম্যাক্সিমাম লিখলাম, ইজিক্যাল টু 65 অ্যাংস্ট্রম। এবার ল্যামডা মিনিমাম মানে কি? ল্যামডা শর্ট। তাহলে ল্যামডা মিনিমাম কখন আসবে? মানে ল্যামডা মিনিমাম কি? এনার্জি গ্যাপটা অনেক বেশি হবে। তাহলে বসিয়ে দিই 109668 1/4 1/∞ তাহলে এটা কি 0, এটা কি 0 আসবে। তাহলে 109668/4, তাহলে ল্যামডা মিনিমাম বা শর্ট 4/109668। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 3647 এত অ্যাংস্ট্রম। তাহলে 3647 এত অ্যাংস্ট্রম, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 3647 অ্যাংস্ট্রম। এবার আমরা পড়ব যে আয়োনাইজেশন এনার্জি মানে আয়নন বিভব। দেখো এনার্জিটা আয়নাইজ করতে হবে, অর্থাৎ কোনো একটা অ্যাটমকে আয়নাইজ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন সেই পরিমাণ শক্তি বলবো আমরা আয়োনাইজেশন এনার্জি। ধরো যে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াস রয়েছে এবং বাইরে কক্ষে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন রয়েছে এরকম। এবার এই যে ইলেকট্রনটা রয়েছে নিউক্লিয়াসের বল দ্বারা ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, অর্থাৎ নিউক্লিয়াস তীব্রভাবে ওই ইলেকট্রনকে আকর্ষণ করছে। এবার আমরা কী করবো? বাইরে থেকে এনার্জি প্রয়োগ করব, এনার্জি প্রয়োগ করলাম, এইচ নিউ প্রয়োগ করলাম। তো এনার্জি প্রয়োগ করলে ইলেকট্রনটাই গ্রাউন্ড স্টেট থেকে ইনফাইনাইট লেভেলে পাঠিয়ে দিলাম, অর্থাৎ আয়নাইজ করব মানে ইলেকট্রনকে বর্জন করব। তাহলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটি কক্ষপথ থেকে বর্জিত হয়ে যায় সেই পরিমাণ শক্তি বলবো আমরা আয়নাইজেশন এনার্জি। অর্থাৎ আমরা নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, প্রয়োগ করলে বাইরে কক্ষে ইলেকট্রনটি বর্জিত হবে, বর্জিত হলে ক্যাটন সৃষ্টি হবে। তো যে পরিমাণ শক্তি প্রয়োগ করে ক্যাটন সৃষ্টি করা হয়, অর্থাৎ 1 ইউনিট পজিটিভ চার্জ সৃষ্টি করা হয়, সেই পরিমাণ শক্তিকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। তাহলে আমরা ধরো কোনো একটা অ্যাটম এ অ্যাটম ছিল, আমরা কি করলাম? এনার্জি প্রয়োগ করলাম, এইচ নিউ প্রয়োগ করলাম, করলে এ অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কী হবে? প্লাস উৎপন্ন হবে। তাহলে যে পরিমাণ শক্তি লাগে এই পরিমাণ শক্তিকে বলবো আমরা
আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি। তো আয়োনাইজেশন এনার্জি আমরা কী করে ক্যালকুলেট করব? তাহলে কোনো অ্যাটমের ক্ষেত্রে কী করে ক্যালকুলেট করব? তাহলে দেখো, যেহেতু ইলেকট্রনটা বর্জিত হচ্ছে, তাহলে ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেট থেকে ইনফাইনাইট লেভেলে চলে যাচ্ছে, অর্থাৎ ইনফিনিটি লেভেলে চলে যাচ্ছে। তাহলে আমরা রিডব্যাক সমীকরণের সাহায্য নিতে পারি। তো 1/λ সমান রিডব্যাক কনস্ট্যান্ট জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। যখন আমরা আয়নাইজ করছি তখন ইলেকট্রনটা n1 লেভেলে ছিল, রাইট? মানে এই নিউক্লিয়াস রয়েছে, ধরো n1 লেভেলে ইলেকট্রন ছিল, দিস ইলেকট্রন ছিল। আর এইটা ধরো এটা 1 সমান 1 আর n2 সমান ইনফিনিটি। তো আমি বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটাকে ইনফাইনাইট লেভেলে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিলে এই যে অ্যাটমটা 1 পজিটিভ চার্জগ্রস্ত হয়ে পড়ে, অর্থাৎ আয়ন তৈরি হয়। তাহলে যে পরিমাণ শক্তি আমাদের প্রয়োগ করা হচ্ছে সেই পরিমাণ শক্তি হলো আয়নাইজেশন এনার্জি। তাহলে এটাকে এনার্জি কনভার্ট করতে হবে। এটা 1/λ আছে, তাহলে আমি এইচ সি দিয়ে গুণ করে দিচ্ছি। এইচ সি গুণ করলে আমরা ওই পক্ষে এইচ সি দিল, তাহলে আর ইন্টু এইচ সি জেড স্কোয়ার 1/n স্কোয়ার, তাহলে n2 আসবে ইনফিনিটি স্কোয়ার। কারণ আমরা আয়নাইজ করতে হলে ইলেকট্রনটাকে ইনফিনিটি লেভেলে পাঠিয়ে দিতে হবে। তাহলে ইনফিনিটি স্কোয়ার হলো, তাহলে রিডব্যাক কনস্ট্যান্ট CH জেড স্কোয়ার, তাহলে এটা তো জিরো হয়ে গেল, জিরো হয়ে গেলে 1/n1 স্কোয়ার থেকে গেল। আর এটা CH/λ মানে কি? এনার্জি, তাই না? দেখো E সমান এইচ, দেখো এখানে E সমান এইচ নিউ, তাহলে এইচ নিউ হলে নিউয়ের জায়গায় আমরা C/λ বসাতে পারি। তাহলে দেখো CH/λ, তাহলে আমরা এখানটায় CH/λ জায়গায় আমরা এইচ লিখতে পারি, রাইট? এইচ লিখলে আর ইন্টু CH জেড স্কোয়ার ইন্টু 1/n স্কোয়ার। তাহলে এটা ফর্ম হয়ে যাচ্ছে এনার্জি এক্সপ্রেশন। তো এনার্জি এক্সপ্রেশন ফর্ম হয়ে গেলে তাহলে আমরা এটা হচ্ছে আয়নন বিভবের এনার্জি এক্সপ্রেশন ফর্ম পেয়ে যাব। তো এখানে যেখানে আর হচ্ছে রিডব্যাক কনস্ট্যান্ট 109668 আর সি হচ্ছে লাইট ভেলোসিটি, সেমিতে বসিয়েছি 3 × 10⁻10, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট জুল সেকেন্ড, তুমি আর্গে করতে পারো। আর যেটা হচ্ছে প্রোটন সংখ্যা, যে অ্যাটমটি বা আয়নটি নেওয়া হবে তার প্রোটন সংখ্যা। আর এন হচ্ছে সেই ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে কোথায় রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন লাইক অ্যাটম হলে, হাইড্রোজেন লাইক অ্যাটম যদি হয়, হাইড্রোজেন লাইক অ্যাটম মানে হাইড্রোজেনের মতো অ্যাটম যদি হয়, তাহলে আমরা দেখব যে N1টা হবে সবসময় 1। কারণ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে একটা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে থাকে। তো গ্রাউন্ড স্টেট কোথাও অর্থ হচ্ছে এনার্জি লেভেল 1 থাকবে, তাহলে এখানে N1টা 1ই থাকবে। তাহলে এই হলো আয়নন বিভবের এক্সপ্রেশন। তাহলে দেখো আয়নন বিভব বলতে বোঝায় যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটাকে বর্জন করা হবে। বর্জন কত অর্থ হচ্ছে ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেট থেকে ইনফাইনাইট এনার্জি লেভেলে চলে যাবে। তাহলে এখানে দেখো ইনফাইনাইট এনার্জি লেভেলে যদি বসিয়ে দিই তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে, জিরো হলে এক্সপ্রেশন এটা হয়ে যাচ্ছে, তবে এক্সপ্রেশন এটা আসছে। তো এটা যদি আসে তাহলে আমাদের এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে আয়নাইজেশন এনার্জি E সমান আর ইন্টু CH জেড স্কোয়ার বাই n1 স্কোয়ার। এই সমস্ত এক্সপ্রেশন মনে রাখার দরকার নেই, শুধুমাত্র রিডব্যাক সমীকরণটাকে মনে রাখবে, শুধুমাত্র রিডব্যাক সমীকরণটাকে মনে রাখবে। চলো এই আয়নাইজেশন এনার্জি কয়েকটা প্রবলেম করা যাক। দেখো প্রবলেম নম্বর 1, হাইড্রোজেন পরমাণুর আয়নার বিভব -13.6 ইলেকট্রন ভোল্ট হলে হিলিয়াম প্লাস এবং লিথিয়াম 2+ আয়নের আয়নন বিভব গণনা করো। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর আয়নার বিভব আমরা কি জানি যে 1/λ, প্রথমে লিখব 1/λ, রিডব্যাক সমীকরণটা প্রথমে লিখে ফেলি। রিডব্যাক কনস্ট্যান্ট জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো প্রথমে হাইড্রোজেন পরমাণু, তাহলে এটাকে এনার্জি করতে হবে। এটা তো ল্যামডা আছে, 1/λ আছে, আমরা আয়ন বিভব মানে কি শক্তি, তাহলে HC গুণ করে দিলাম। তাহলে রিডব্যাক কনস্ট্যান্ট HC জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার দেখো আমরা এনার্জি পেয়ে গেলাম, রাইট? তো হাইড্রোজেন পরমাণু আয়ন বিভব মানে কি, N2টা কী হবে, ইনফিনিটি আসবে, ইনফিনিটি আসবে। তো ইনফিনিটি স্কোয়ার মানে কি, এটা জিরো হয়ে যাবে। তাহলে আর ইন্টু CH
জেড স্কোয়ার বাই এন ওয়ানের স্কোয়ার। এই মানটা বলে দিয়েছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার আমরা বের করব যে এনার্জি অফ হিলিয়াম প্লাস, তার ক্ষেত্রে কত হবে, আর সিএইচ ওই একই এক্সপ্রেশন আসবে, এন ওয়ান স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার আসবে। দেখো হিলিয়ামের ক্ষেত্রে প্লাস মানে কি একটা ইলেকট্রন আছে, আর সেই ইলেকট্রনটা প্রথম কক্ষপথেই থাকবে, মানে এন ওয়ান, মানে হাইড্রোজেনের মতো অ্যাটম। তাহলে হাইড্রোজেনের যে ক্ষেত্রে যে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আছে, হিলিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথ থাকবে। শুধু পরিবর্তন হচ্ছে জেডে মানটা, হাইড্রোজেন হিলিয়াম 2। তাহলে জেডে মানটা এখানে 1 বসালে আসবে আর ইন্টু সিএইচ বাই এন ওয়ানের স্কোয়ার। 1 বসিয়ে দিয়ে হাইড্রোজেনের ক্ষেত্রে তার মানটা দিয়েছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এই মানটা আমরা পেয়ে গেলাম কি থেকে, হাইড্রোজেন থেকে। তাহলে লিখতে পারি ইএইচ ইন্টু জেড স্কোয়ার। দেখো ইএইচ সমান আর ইন্টু সিএইচ বাই এন এর স্কোয়ার। তাহলে এই মানটা বসিয়ে দিই -13.6 ইলেকট্রন ভোল্ট আর 2 এর স্কোয়ার, তারপরে -13.6 ইন্টু 4। তাহলে 6 ইন্টু 4 করলে -54.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি এনার্জি অফ লিথিয়াম 2+। তাহলে কত আসবে, আসবে এনার্জি অফ হাইড্রোজেন ইন্টু জেড স্কোয়ার, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তার মানে কত 3 স্কোয়ার মানে 9। তাহলে আসবে -13.6 ইলেকট্রন ইন্টু 9। তাহলে 13.6 ইন্টু 9, এটাকে যদি গুণ করা যায় -122.4 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, আয়নেশন এনার্জি ক্যালকুলেশন করতে পারি। এবার আমরা জানবো যে n-তম বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা কত, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার আবর্তন করছে সেটা আমরা ক্যালকুলেট করব। মানে এই যে একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তন করছে, ইলেকট্রনটা বৃত্তাকার আবর্তন করছে, তাহলে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করছে। আমি ধরে নিই প্রতি সেকেন্ডে n বার আবর্তন করে, রাইট, মানে n বার আবর্তন করলো। তাহলে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যদি r ধরে নিই, তাহলে এটা বৃত্তাকার পথে ব্যাসার্ধ হবে, রাইট। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম r। তাহলে বৃত্তাকার পথে পরিধি কত হবে, পরিধি = 2πr আমরা জানি। তাহলে n বার আবর্তন করছে, তাহলে প্রতি সেকেন্ডে n বার আবর্তন করলে প্রতিবার আবর্তন করলে 2πr করে ডিস্টেন্সটা অতিক্রান্ত করে। তাহলে n বার আবর্তন করেছে, তাহলে কতটা দূরত্ব যাচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে দূরত্ব সমান হচ্ছে 2πr ইন্টু n, এইটা। তাহলে প্রতি সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা হচ্ছে ভেলোসিটি, রাইট। প্রতি সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ গতিবেগ। তাহলে গতিবেগকে ইউ দ্বারা প্রকাশ করলে ইউ সমান আসবে 2πr ইন্টু n। তাহলে আমাদের n এর মানটা ক্যালকুলেট করতে হবে, তাহলে n আসবে ইউ বাই 2πr। এবার ইউ হচ্ছে গতিবেগ, গতিবেগের রাশিমালা পেয়েছিলাম 2π জেড এর স্কোয়ার বাই NH, আর এখানে 2π আছে। আর আর এর মানটা পেয়েছিলাম n স্কোয়ার H স্কোয়ার আপন 4π স্কোয়ার m জেড স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেশন করো, 2π জেড স্কোয়ার এই 4π m জেড স্কোয়ার আপন NH 2π কাটবে, 2π NH 2π আর আছে n স্কোয়ার H স্কোয়ার।
তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে 4π² আসবে, z² আসবে, e⁴ আসবে, আর m থাকলো, নিচে আসবে n^3 তাহলে এইটা হচ্ছে প্রতি সেকেন্ডে আবর্তন হওয়ার ইকুয়েশান। তাহলে দেখো আবার বলছি যে আমি ধরে নিচ্ছি প্রতি সেকেন্ডে n বার আবর্তন করছে। ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হবে 2πr। তাহলে প্রতি সেকেন্ডে n বার আবর্তন করছে, তাহলে প্রতি সেকেন্ডে কত দূরত্ব আছে? প্রতি সেকেন্ডে দূরত্ব হচ্ছে 2πr × n হবে। তাহলে আমরা জানি প্রতি সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এই প্রতি সেকেন্ডে যে দূরত্ব যায় ভেলোসিটি, তাহলে ইউ বসেছি, ইউ সমান 2πr। তাহলে n এর মানটা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে n দেখো, nটা কার উপর নির্ভর করছে? n প্রপোর্শনাল টু, সেটাকে n প্রাইম করে দিই, এটা দুটো n আছে, n প্রাইম করে দিই, n প্রাইম। তাহলে n প্রাইম হচ্ছে আবর্তন সংখ্যা, n প্রাইম প্রপোর্শনাল টু, দেখো এখানে কার উপর নির্ভর করছে? জেডের ওপর, z²/n3। n হচ্ছে এনার্জি লেভেল, এখানে n হচ্ছে এনার্জি লেভেল, অর্থাৎ কোন এনার্জি লেভেলের কথা বলা হচ্ছে? এনার্জি লেভেলের কথা বলা হচ্ছে। তাহলে এইভাবে আমরা প্রতি সেকেন্ডে ইলেকট্রন কতবার আবর্তন করছে আমরা ক্যালকুলেট করতে পারি সহজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।